যে কথা বলতে পারে না তার মধ্যে এক ভিন্ন রকম ভাষা থাকে যা শুধু হৃদয় দিয়ে বুঝতে হয়। আজকের গল্পে এমন দুজন মানুষকে দেখবেন যারা একে অপরকে প্রচণ্ড ভালোবেসে ফেলে, তবে এতে শব্দের কোনো ব্যবহার নেই, আছে শুধু হৃদয়ের বোঝাপড়া। এই মন ছুঁয়ে যাওয়া গল্পের নাম সাইলেন্ট লাভ। মুভির শুরু হয় এই মিউজিক ইনস্টিটিউট থেকে। জিসান নামের এক ছেলে এখানে ক্লিনার হিসেবে কাজ করে। সে আবার কথা বলতে পারতো না। একদিন সে কলেজের ছাদে কাজ করছিল। এমন সময় একটা মেয়ে উপরে উঠে আসে। জিসান দেখতে পায় মেয়েটা ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করছে। এই দেখে সে দৌড়ে গিয়ে ধস্তাধস্তি করে মেয়েটাকে বাঁচায়। এরপর তার মা এসে তাকে নিয়ে যায়। মেয়েটার নাম হচ্ছে মিকাসা। একটা অ্যাক্সিডেন্টে আহত হওয়ার পর থেকে সে আর চোখে দেখতে পায় না। তার জীবনের একমাত্র স্বপ্ন ছিল পিয়ানো বাজিয়ে মানুষের মন জয় করা, কিন্তু হাতে প্রচণ্ড ব্যথা পাওয়াতে ঠিকমতো পিয়ানো বাজাতে পারত না। এইসব কারণে হতাশ হয়ে সে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল। তো জিসান সেখানে এই ছোট্ট লকেটটা খুঁজে পায়। মিকাসের এই লকেটটা একটু নাড়া দিলে ঝুনঝুনির মতো শব্দ হতো। জিসান এটা নিয়ে বাড়ি ফিরে আসে। এখানে আমরা তার গলায় একটা আঘাতের চিহ্ন দেখতে পাই। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিসান তার বন্ধু কিমের সাথে মিলে কয়েকজন বখাটের সাথে মারপিট করছে। ওই সময়টাতে জিসান এসব করেই পেট চালাতো। তো এক ছেলে কিমকে মারতে আসলে জিসান তাকে টান দিয়ে সরিয়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেটার হাতে থাকা ছুরি তার গলায় ঢুকে যায়। এরপর থেকেই সে আর কথা বলতে পারে না, কারণ ছুরিটা তার কণ্ঠনালীতে আঘাত করেছিল। এরপর মিকাসাকে হসপিটালে দেখানো হয়। ডক্টররা তার প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করে ফেলেছিল। তাকে জানায় ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি ফিরে আসবে। এরপর মিকাসা তার কলেজের লেকচার রুমের সামনে আসে। এই রুমটা আর ব্যবহার করা হয় না, কিন্তু সেখানে একটা পুরনো পিয়ানো রাখা ছিল। মিকাসা সেটা বাজিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার হাতে ব্যথা শুরু হলে খুব কষ্ট পায়। তাছাড়া না দেখে পিয়ানো বাজানো খুব টাফ। এসব আবার জিসান সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো মিকাসা কান্না করতে করতে বেরিয়ে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে যায়। তখন জিসান তাকে সাহায্য করতে এগিয়ে আসে। প্রথমে মিকাসা একটু ভয় পায়। জিসান তার হাতে লাঠি উঠিয়ে দিলে মিকাসা বুঝতে পারে তাকে কেউ সাহায্য করতে এসেছে, তাই কিছু না বলেই চলে যায়। এরপর দিন জিসান কলেজ আসার সময় আবারও মিকাসাকে দেখতে পায়। সে তার মাকে তখন বলছিল, আমি একাই চলে যেতে পারবো। এরপর সে কলেজের দিকে রওনা হয়। তবে দেখা যায় জিসানও তার পিছনে পিছনে হাঁটছে, এবং মিকাসার সামনে কোনো মানুষ বা গাড়ি আসলে সেগুলোকেও সরিয়ে দিচ্ছিল। যদিও মিকাসা কিছুই বুঝতে পারে না। এভাবে মিকাসাকে সে নিরাপদে কলেজে নিয়ে আসে, কিন্তু সেই লেকচার রুমের দরজাটা বন্ধ করা ছিল, তাই মিকাসা ফেরত চলে যাচ্ছিল। তখন জিসান দৌড়ে গিয়ে সেই রুমের চাবি নিয়ে আসে এবং দরজা খুলে সেই লকেট নাড়িয়ে শব্দ করে। এর ফলে মিকাসা পেছনে ফিরে এসে দেখে দরজাটা খুলে দেওয়া হয়েছে। এতে সে বুঝতে পারে গতকালকের মানুষটা তাকে আবারও সাহায্য করেছে। যাই হোক, সে তারপর ভেতরে গিয়ে পিয়ানো বাজায়। তবে আজকেও সে হাতের ব্যথায় খুব কষ্ট পাচ্ছিল। এদিকে জিসান বাইরে থেকে সবকিছুই দেখছে। মিকাসা যখন মন খারাপ করে বের হয়ে যাচ্ছিল, তখন সে আবার সিঁড়িতে পড়ে যায়। আর এই দিকে জিসান তাকে সাহায্য করতে ভেতরে ঢোকে। এবার মিকাসা তার সাথে কথা বলে, তাকে জিজ্ঞেস করে, তুমিও কি স্টুডেন্ট? আর সেদিন আমাকে সাহায্য করা মানুষটা কি তুমি? জিসান কোনো উত্তর দেয় না। মিকাসা ধরে নেয় তার সাথে কথা বলতে চাইছি না, তাই সে হাত বাড়িয়ে দেয়। মানে উত্তর যদি হ্যাঁ হয় তাহলে একবার টাচ করবে, আর যদি না হয় তাহলে দুইবার। জিসান একটা কলম দিয়ে একবার টাচ করে। এতে মিকাসা ধরে নেয় জিসান তার মতোই পিয়ানোর স্টুডেন্ট, তাই এই রুমের পিয়ানোটার দিকে নজর রাখে। সে জিসানকে প্রতি শনিবার এই রুমটা খুলে দিতে বলে। এরপর সে জিসানের নাম জানতে চায়। তখন জিসান তার হাতের তালুতে নামটা লিখে দেয়। এতে সে বুঝতে পারে জিসান একটা ছেলে। মিকাসা তাকে পরের বার পিয়ানো বাজি শোনাতে বলেই চলে যায়। এরপর তাকে টিচার্স রুমে দেখানো হয়। সে একটা পিয়ানো শো করার জন্য অনেক দিন থেকে চেষ্টা করছে, কিন্তু তার হাতের অবস্থা ভালো না হতে টিচাররা তাকে মানা করে দেয়। এতে মিকাসার মন খুব খারাপ হয়ে যায়। এরপর সে অফিস রুম থেকে বেরিয়ে আসে। দেখা যায় এত মানুষের ভিড়ে সে প্যানিকড হয়ে যাচ্ছে, কোন দিকে যাবে সেটা বুঝতে পারছিল না। এমন সময় জিসান সেই লকেট নাড়িয়ে শব্দ করে। এতে মিকাসা বুঝতে পারে জিসান তাকে হেল্প করতে এসেছে, তাই সে কিছুটা স্বস্তি পায়। এরপর দেখা যায় জিসান তাকে পথ দেখিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। অপরদিকে পার্ক নামের এই ছেলেটাকে দেখানো হয়। সে একজন পিয়ানো শিক্ষক, তবে তার একটা বদ অভ্যাস আছে, আর সেটা হচ্ছে জুয়া খেলার নেশা। প্রতিদিন একটা ক্লাবে গিয়ে সে জুয়া খেলতো, তবে সেখানে আবার অনেক টাকা ঋণ হয়ে গিয়েছে। ডংলি নামের এই সিকিউরিটি ম্যান তাকে খেলতে মানা করলে পার্ক তার সাথে খুব বাজে ব্যবহার করে। এরপর ক্লাবের মালিক নিজেই তাকে ওয়ার্নিং দিয়ে বলে, যদি সে তাদের টাকা পরিশোধ না করতে পারে তাহলে তাকে মেরে হসপিটালে পাঠিয়ে দিবে। এই ঘটনায় পার্ক খুব চিন্তায় পড়ে যায়। এরপর কিছুটা রিল্যাক্স ফিল করার জন্য সে লেকচার রুমে গিয়ে পিয়ানো বাজাতে শুরু করে। এমন সময় জিসান এসে তার এই অসাধারণ পারফরমেন্স দেখে মুগ্ধ হয়ে যায়। এরপর তাকে টেক্সট টু স্পিচ টুলের মাধ্যমে বলে, আমি তোমাকে টাকা দেব, কিন্তু এর বিনিময়ে আমার হয়ে পিয়ানো বাজাতে হবে। তবে পার্ক তার মতো একজন ক্লিনারের হয়ে কাজ করতে চায় না, তাই ধাক্কা দিয়ে চলে যায়। কিন্তু জিসান তার পিছু ছাড়ে না। অনেক বুঝিয়ে শুনিয়ে বলার পর পার্ক 10,000 টাকার বিনিময়ে কাজটা করতে রাজি হয়। সে একটা দুর্দান্ত অফারের ব্যাপারে জানতে পারে। সত্যি অবিশ্বাস্য হলেও প্রতি স্পিনে বোনাস পায় এবং জিতে যায় রিয়েল প্রাইস। বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করে সহজে, এবং অনেকেই ইতিমধ্যে এটি উপভোগ করছে। কমেন্টের লিঙ্ক থেকে নিবন্ধন করে
করে, এরপর 300 টাকা জমা করে উপহার বিভাগে গিয়ে আমার প্রোমো কোডটি প্রবেশ করায়। এতে তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লাখ টাকা বোনাস পেয়ে যায়। এছাড়াও গিভওয়ে ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে যায় আইফোন 17 প্রো ম্যাক্স, ফ্রি ক্যাশ, বোনাস কোড থেকে শুরু করে আরো অনেক কিছু। খুব সহজেই বিকাশ অথবা নগদের মতো প্ল্যাটফর্ম থেকে এই টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসে। বিস্তারিত জানতে কমেন্টের লিঙ্কে চলে যায় এবং খেলতে শুরু করে। এরপর দিন পার্ক রেডি হয়ে চলে আসে। জিসান তাকে আগেই বলে দেয় সে যেন মিকাসার সামনে কোনো কথা না বলে, শুধু পিয়ানো বাজিয়ে চলে আসতে হবে। তো কথা মতো পার্ক মিকাসার সামনে বসে পিয়ানো বাজায়। তার এই অসাধারণ পারফরমেন্স মিকাসা মন ভরে শুনছিল। সে ধরে নেয় জিসানই তাকে পিয়ানো বাজিয়ে শোনাচ্ছে। জিসানকে এর জন্য অনেক ধন্যবাদ দেয়। অনেকদিন পর তার মন আজকে একটু ভালো হয়েছে। পরের বার তাকে আবারও পিয়ানো বাজিয়ে শোনাতে বলে। কিন্তু জিসানের কাছে যা টাকা ছিল সেটা অলরেডি পার্ককে দিয়ে ফেলেছে। তাই সে তার বন্ধু কিমকে একটা পার্ট টাইম কাজের ব্যবস্থা করে দিতে বলে। এরপর দেখা যায় সে দিনরাত এক করে অনেক পরিশ্রম করে টাকা জমাচ্ছে। এরপরের সপ্তাহে আবারও পার্কে নিয়ে আসে পিয়ানো বাজানোর জন্য। এভাবে করে জিসান টাকা জমিয়ে পার্কে নিয়ে আসতো। সেই পিয়ানোর সুর মিকাসাকে আনন্দ দিচ্ছিল। জিসান শুধু বাইরে থেকে দাঁড়িয়ে মিকাসাকে দেখত। তার পরিশ্রম করতে কষ্ট হলেও মিকাসাকে দেখলে সেই কষ্ট ভরে যেত। একদিন মিকাসা পিয়ানো বাজানোর চেষ্টা করার সময় পার্ক তার খুব কাছাকাছি চলে আসে। সে আসলে ধীরে ধীরে তাকে পছন্দ করা শুরু করেছিল। এদিকে কিম জানতে পারে জিসান দিনের পাশাপাশি রাতেও ডিউটি করে টাকা জমায়, কিন্তু সেই টাকা নিজের কাছে রাখে না। এই শুনে তার সন্দেহ হয়। তাই সে কলেজে আসে খোঁজ দিতে এবং এই ক্লিনার লোকটার কাছ থেকে জানতে পারে জিসান প্রতি সপ্তাহে লেকচার রুমের সামনে ঘোরাফেরা করে। তো কিম সেখানে এসে দেখে পার্ক তার কাছ থেকে টাকা নিচ্ছে। এরপর কিম পার্ককে ফলো করে জুয়া ক্লাবের সামনে চলে আসে। এখানে তার দেখা হয়ে যায় ডংলির সাথে। অপরদিকে দেখানো হয় জিসান পথ দেখিয়ে মিকাসাকে বাড়িতে পৌঁছে দিচ্ছে। তবে মিকাসা তাকে এই পার্কের মতো একটা জায়গায় নিয়ে আসে। এখানে সে তাকে ধন্যবাদ জানায়, কারণ সে যদি তার জীবনে না আসতো তাহলে সে এতদিন বেঁচে থাকতো না। এরপর তার হাত ধরে বলে, তোমার এই হাত ঈশ্বরের আশীর্বাদ, তুমি খুব ভালো পিয়ানো বাজাতে পারো। কিন্তু জিসান তো আসলে পিয়ানো বাজাতে পারতো না, তাই সে খুব হতাশ হয়ে যায়। এরপর দিন সে নিজেই পিয়ানো বাজানোর চেষ্টা করছিল। এমন সময় পার্ক সেখানে চলে আসে টাকা নেওয়ার জন্য। এখানে সে জিজ্ঞেস করে, তুমি মিকাসার জন্য এত কিছু করছো কেন? জিসান জানায় সে মিকাসার স্বপ্নটা পূর্ণ করতে চায়। তো পার্ক তাকে বলে, আগামীকাল মিকাসাকে নিয়ে আসবে, আমরা একটা লং ড্রাইভে যাব, এতে দুজনের মাইন্ড ফ্রেশ হবে। জিসান তার কথায় রাজি হয়। এরপর দিন পার্ক তাদেরকে নিয়ে একটা সুন্দর পাহাড়ি অঞ্চলে ঘুরতে আসে। জিসান জানালা খুলে দিলে মিকাসা খুব রিল্যাক্স ফিল করে। এরপর তারা দুজন একটা লেকের পাশে বসে সময় কাটায়। এভাবে তারা একসাথে খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল। কিছুক্ষণ পর হঠাৎ বৃষ্টি শুরু হয়। তিনজন দৌড়ে এই ছোট্ট গেস্ট হাউসে চলে আসে, কিন্তু মালিক তখন সেখানে ছিল না। তাই জিসান বলে, আমি মালিককে খুঁজে নিয়ে আসছি, তোমরা এখানেই থেকো। এই বলে সে চলে যায়। এদিকে পার্ক দেখে দরজাটা খোলাই আছে, তাই সে মিকাসাকে নিয়ে ভেতরে প্রবেশ করে। সেখানে একটা পিয়ানো রাখা ছিল। পার্ক সেটা বাজাতেই মিকাসা বুঝতে পারে এতদিন পার্ক তাকে পিয়ানো বাজিয়ে শোনাতো। কিন্তু ঘটনা হচ্ছে মিকাসার প্রথম থেকেই এটা বুঝতে পেরেছিল, কিন্তু সেই বিষয়টা জিসানকে বলতে মানা করে দেয়। পার্ক তাকে বলে জিসান কিন্তু কোনো স্টুডেন্ট না, সামান্য একজন ক্লিনার। কিন্তু মিকাসার এতে কোনো আপত্তি নেই, সে জিসানকে পছন্দ করে। সেই প্রথম থেকেই তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আসছে। তার প্রতিটা বিপদ থেকে জিসান তাকে রক্ষা করেছে, তাই সে জিসানকে কষ্ট দিতে চায় না। কিন্তু পার্ক তাকে জোর করে কিস করতে থাকে। এমন সময় জিসান এসে দৃশ্য দেখার পর তার হৃদয় ভেঙে যায়। বেচারা দৌড়ে সেখান থেকে চলে যাচ্ছিল। এদিকে মিকাসা পার্ককে ধাক্কা দিয়ে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু জিসান সেই লকেট ফেলে দিয়ে সেখান থেকে চলে আসে এবং দেখা যায় রাস্তায় বসে অচলে কান্না করছে। এরপর কয়েকদিন এভাবেই পার হয়। জিসান আগের মতো সেই ক্লিনিং এর কাজে মন দেয়। এদিকে কলেজের লকার রুম থেকে কিছু টাকা চুরি হয়ে গিয়েছিল, যে কারণে পুলিশ চলে আসে তদন্ত করতে। প্রিন্সিপাল ম্যাডাম এই ক্লিনার লোকটাকে সন্দেহ করে, তাই সে চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল। অপরদিকে পার্ক আসে মিকাসার সাথে দেখা করতে, তাকে সেদিনের ঘটনার জন্য সরি বলে। এই কথাবার্তা শুনেই পেছন থেকে কয়েকজন লোক এসে দুজনকে কিডন্যাপ করে নিয়ে যায়। এদিকে কিম এসে জিসানকে বলে, তোর ঝামেলা মিটিয়ে দিয়েছি। ডংলিকে বলেছে পার্ককে উচিত শিক্ষা দিতে। এখন থেকে পার্ক আর টাকা নিতে আসবে না। সে আসলে ভেবেছিল পার্ক বিনা কারণে জোর করে জিসানের থেকে টাকা নিত। তো এই শুনে জিসান তার উপর রেগে যায়। এরপর সে দ্রুত পার্ক আর মিকাসাকে বাঁচাতে রওনা হয়। তখন পুলিশ আবার তাকে আটকে ফেলে। লকার রুমে চুরির ঘটনায় তাকেও তল্লাশি করতে হবে। এছাড়া পুলিশরা এটাও জানতে পারে জিসানের ব্যাকগ্রাউন্ড তেমন ভালো না। তখন এই বৃদ্ধ লোকটা তাকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। অপরদিকে দেখা যায় পার্ক প্রচণ্ড মারধর খেয়ে আহত হয়ে পড়ে আছে। ডংলিকে সেদিন গালি দেওয়াতে ডংলি এর প্রতিশোধ নিচ্ছিল। মিকাসা চোখে দেখতে না পারলেও পার্কের চিৎকার শুনে বুঝতে পারছিল তার অবস্থা খারাপ, তাই সে ডংলিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বেচারিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এমন সময় জিসান সেখানে চলে আসে আর সে ওই গুন্ডাদের সাথে চরম লেভেলের ফাইট করে। সে আগে থেকেই খুব ভালো ফাইট করত। এছাড়া সে প্রতিদিন জুডো প্র্যাকটিস করে। এ কারণে কেউ তার সাথে বেড়ে ওঠে না। সবাইকে আহত করে যখন সে মিকাসার কাছে আসবে, তখন ডংলি পেছন থেকে আক্রমণ করে। এদিকে মিকাসা আর চুপ করে বসে থাকতে পারছিল না। সে জিসানকে হেল্প করার জন্য একটা রড দিয়ে ডংলির মাথায় আঘাত করে।
এতে ঘটনাস্থলেই ডংলির মৃত্যু হয়। এরপর পার্ককে দ্রুত হসপিটালে নিয়ে যায়। সে অনেক বেশি আহত হয়ে গিয়েছিল। এদিকে আবার পুলিশ এসে জিসানকে অ্যারেস্ট করে, কারণ সে ডংলের হত্যার দায় নিজের কাঁধে তুলে নিয়েছিল। একদিন মিকাসা তার সাথে জেলখানায় দেখা করতে আসে। সেখানে কান্না করে বলে, তুমি আমার জন্য কেন জেল খাটছ? আমি ডংলিকে আঘাত করেছি, সবাইকেই সত্য কথা বলে দাও। কিন্তু জিসান শুধু চুপ করে বসে থাকে। সে মিকাসাকে এত বেশি ভালোবাসত যে তার জন্য জেল খাটতেও রাজি আছে। তাই মিকাসা অঝরে কান্না করে। এরপর সে পুরনো ওই লেকচার রুমে ফিরে আসে, কিন্তু সেখানে পিয়ানোটা আর খুঁজে পায় না। এই রুমটা এখন থেকে আর সে ব্যবহার করতে পারবে না। সব মিলিয়ে প্রচন্ড হতাশ হয়ে এই শহর ছেড়েই চলে যাচ্ছিল। এমন সময় কিন দৌড়ে এসে তাকে জানায় জিসান তার জন্য একটা চিঠি পাঠিয়েছে। এরপর সে চিঠি পড়ে শোনায়। জিসান সেখানে বলেছে মিকাসা যেন তার কথা ভুলে যায় এবং পরবর্তী জীবনটা সুখে শান্তিতে কাটায়, এটাই তার শেষ ইচ্ছা। মিকাসা কান্না করে বলে, আমাকে একবার জিসানের সাথে দেখা করিয়ে দাও। তখন কিম বলে, তুমি কি বুঝতে পারছো না, আমাদের পৃথিবী তোমাদের থেকে ভিন্ন। আমরা তোমাদের মতো ভালো ভালো ড্রেস করতে পারি না, তোমাদের মতো ভালো খাবারও খেতে পারি না। তাই ভালো হবে তুমি ওকে ভুলে যাও। তো এসব শুনে মিকাসা প্রচন্ড হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা পার্ককে দেখতে পাই। সে কিছুটা সুস্থ হওয়ার পর হুইল চেয়ারে হাঁটাচলা করে। মিকাসা আসে তার সাথে দেখা করতে এবং তার কাছ থেকে প্রফেশনাল পিয়ানো বাজানো শিখতে চায়। এভাবেই অনেকটা সময় পার হয়ে যায়। এই সময় চাকা ঘুরতে ঘুরতে ঋতুর পরিবর্তন হয়। দেখা যায় মিকাসা এখন পুরোপুরিভাবে চোখে দেখতে পায় এবং বিশাল এক অডিটোরিয়ামে পিয়ানো শো করছিল। তার এই অসাধারণ পারফরমেন্সে সবাই তার প্রশংসা করে। এই জন্য সে পার্ককে ধন্যবাদ জানায়, কারণ সে যদি তাকে সাহায্য না করত তাহলে এত বড় আয়োজন করতে পারত না। তখন পার্ক তাকে সত্য কথা বলে, তাকে জানায় জিসান জেল থেকে অনেক আগেই বের হয়েছে এবং সে তার স্বপ্ন পূরণ করতে এই সব কিছু আয়োজন করেছিল। তবে সে মানা করে দিয়েছিল পার্ক যেন তাকে এটা না বলে। সে জানতো তার স্ট্যাটাসের সাথে মিকাসার স্ট্যাটাস কখনোই মিলবে না, তাই সে দূর থেকেই মিকাসাকে সুখী দেখতে চায়। সত্যিকারের ভালোবাসা বোধ হয় এরকমটাই হয়। তো এই সব কিছু শুনে মিকাসা খুব ইমোশনাল হয়ে যায় এবং চলে আসে এই কনস্ট্রাকশন সাইটে। এখানেই জিসান কাজ করত। মিকাসা এখানে সবাইকে জিসানের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু সে তো জিসানকে কখনো চোখে দেখেনি, তাই ভালোভাবে বোঝাতে পারছিল না। ম্যানেজার তাকে বলে, এরকম কোনো ছেলে আমাদের এখানে কাজ করে না। কিন্তু মিকাসা তাদের কথা শুনে না। সে চিৎকার করে জিসানকে ডাক দিতে শুরু করে। এতে জিসানও দূর থেকে তাকে দেখতে পায়। এরপর ম্যানেজার সবাইকে লাইনে দাঁড় করায়। সবাই তাকে একই কথা বলে যে মিকাসার বর্ণনার সাথে মিলে এরকম কোনো ছেলে এখানে নেই। শেষমেশ মিকাসা হাল ছেড়ে দিয়ে ফিরে যাচ্ছিল। এমন সময় সেই লকেটটা জিসানের কোমর থেকে নিচে পড়ে যায়, আর এটা দেখে মিকাসা সেটা তুলতে আসে। তখন একটা ট্রাক তার দিকেই আসছিল, কিন্তু জিসান ছাপ দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। আর মিকাসাও বুঝতে পারে এতদিন তাকে আগলে রাখা মানুষটা তার সামনেই এখন আছে। দেখা যায় দুজন দুজনকে পরম ভালোবাসায় কিস করছে। এখান থেকেই দুজনের নতুন জীবনযাত্রা শুরু হয়।